নদীর এপার নবদ্বীপ আর ওপার মায়াপুর। দুই পাড়ের ঝগড়া এখনো চলছে। দুজনেরই দাবি তাদের দিকেই নাকি চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। আমরা তো দুপারেই মাথা ঠেকাই। এখান থেকে গঙ্গা আর জলঙ্গির মিশে যাওয়াকে খুব সুন্দর বোঝা যায়। আসলে জলঙ্গির জলের রং বেশি গাঢ়। যে কথা বলছিলাম, নবদ্বীপ স্টেশন থেকে প্রথমে টোটো ধরে ঘাটে এসে নদী পার হও। দাদা লঞ্চের কত? লঞ্চে 10 টাকা, হ্যাঁ, নৌকায় 5 টাকা। আচ্ছা। তারপর আবারও টোটো ধরে ইস্কন মন্দির। এত ঝামেলাও এড়ানোর উপায় আছে। নবদ্বীপের বদলে যদি কৃষ্ণনগর স্টেশনে নামতাম তাহলে বাস ধরে সরাসরি ইস্কনের গেটে নামা যেত। আচ্ছা, একটা জরুরি কথা, সবাই যেটা করেন একদিন মায়াপুর একদিন নবদ্বীপ ঘুরে বাড়ি ফিরব, এটা কিন্তু করবেন না। মায়াপুরের জন্য কম করেও 2 দিন অবশ্যই রাখবেন। আর ইস্কন চত্বরের বাইরে প্রচুর হোটেল গেস্ট হাউস থাকলেও ইস্কন ক্যাম্পাসের মধ্যে না থাকলে মায়াপুরের আসল ম্যাজিক বুঝতে পারবেন না। ঘুরে বেড়ানো আর খাওয়া দাওয়া বাঙালির রক্তে, আর সেই শখকে উস্কে দিতেই আপনারা এখন দেখছেন রাইটস অ্যান্ড বাইটস উইথ অনামিকা। আমি অনামিকা আজ ঘুরিয়ে দেখাবো মায়ানগরী মায়াপুর। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি 4 নম্বর গেটের সামনে। একটা কথা বলে রাখি, আপনি যদি গদা ভবন, নামহট্ট ভবন, ঈশ্বরদান এই সমস্ত জায়গায় যেতে চান, অনেক সময় কিন্তু 1 নম্বর গেটে ছাড়ে, ভুলেও সেটা করবেন না। প্রচুর হাঁটতে হবে। 4 নম্বর গেটে নামবেন এবং 4 নম্বর গেটের এই রাস্তা দিয়েই এগিয়ে গেলে, এই রাস্তা দিয়ে এগিয়ে গেলে আপনি কিন্তু অনায়াসে মন্দির বলুন বা নামহট্ট ভবন বলুন বা গদা ভবন, আমাদের ঈশ্বরদান ভবন, সমস্ত ভবনই খুব কাছে পাবেন, হাঁটতে কম। মোট 10 থেকে 12টা ভবনে থাকার জন্য প্রচুর রুম রয়েছে। একটু আগে থেকে বুকিং করলে 100 টাকা থেকে 7,500 টাকা পর্যন্ত ঘর আছে। খাবার জন্য বিভিন্ন ভবনে 40 থেকে 80 টাকায় যে প্রসাদ পাবেন যথেষ্ট। এছাড়া বিনামূল্যে খিচুড়ি পাওয়া যায়, যার অপূর্ব স্বাদ। প্রসাদ পেয়েছি, খিচুড়ি প্রসাদ। হরে কৃষ্ণ। এতদিন যে শুনে এসেছি মায়াপুর ইস্কনের খিচুড়ি প্রসাদ নাকি অমৃত সমান, আমার কাছে কিন্তু সত্যি তাই লাগছে। সমস্ত কিছু সবজি দিয়ে খিচুড়িটা করা হয়েছে, কালো জিরে ফোড়ন দিয়ে। সকাল সকাল ইস্কন পৌঁছে যান। তারপর এই প্রথম দিনটা ইস্কন ক্যাম্পাসটা পায়ে হেঁটে ঘুরে দেখুন। এটা একটা একেবারে অন্যরকম অভিজ্ঞতা। মনে হবে মায়াপুর শহরের মধ্যে রয়েছে আরো একটা শহর। রয়েছে নিজস্ব ক্যাফে, রেস্টুরেন্ট, জামা কাপড়ের দোকান, বুক স্টোর, ট্রাভেল এজেন্সি। আমাদের খামসি ভবনে ঢোকার মুখেই রয়েছে গৌরাঙ্গ সুপার মার্ট। এখানে কিন্তু আপনি গ্রসারি আইটেম, সবজি আছে, ফল আছে। চন্দ্রোদয় মন্দির এখানকার মূল আকর্ষণ। অষ্টসখী পরিবৃত রাধা গোবিন্দ ও সুবর্ণ গৌরাঙ্গর অপরূপ শোভা দেখতে ভক্তের দল বারবার এখানে আসেন। এছাড়াও এখানকার আরও এক আকর্ষণ এখানকার গোশালা। পায়ে হেঁটেই গোশালা দর্শন করে আসা যায়। বিভিন্ন জাতের গরু এবং ষাঁড় অসীম যত্নে লালিত পালিত হচ্ছে এখানে। গোশালা দর্শনের জন্য গরুর গাড়িও আছে, 10 টাকা করে। ক্যাম্পাসের মধ্যে এদিক ওদিক যাওয়ার জন্য রয়েছে ইস্কনের নিজস্ব টোটো। চলে আসি দ্বিতীয় দিনের প্রসঙ্গে।
আজ কিন্তু আমরা সাইট সিইং করছি। আমরা পুরি আর কাবলি ছোলা ঘুগনি দিয়ে ব্রেকফাস্ট সারছি। 4টে 20 টাকা নিচ্ছে। বেশ গরম গরম বাবারে। ইসকন মায়াপুরের বাইরে দাঁড়িয়ে রয়েছি। 4 নম্বর গেট দিয়ে ঢুকে 4 নম্বর গেট দিয়ে বেরিয়ে একটু আগে দাঁড়িয়ে রয়েছে আমাদের সুভাষদার টোটোতে সকালে গিয়েছি। ওখানে টোটোওয়ালা সামনেই রয়েছে, তাদের কাছে ঠিক করলে কিন্তু ভাড়া বেশি পড়বে, আগেই বলে দিলাম। আর সুভাষদা, আজ মায়াপুরের আশেপাশে কি কি ঘোরাবা? লাস্ট হচ্ছে জগন্নাথ মন্দির, তারপর কাজীর বাড়ি, তারপর মাসির বাড়ি, তারপর খোলভাঙা, তারপর শিবাশঙ্কর, আচ্ছা, তারপর তোমার জন্মস্থান, হ্যাঁ, তারপর শেষ। এইটা 200 টাকা সকালে ঠিক হয়েছিল। আর আমি এর সাথে বল্লাল টিপি আর শিবডোবা যোগ করছি, তাহলে কত টাকায় করছো? 300 টাকা। 300 টাকা, আচ্ছা চলো। শ্রীবাস অঙ্গন বা ফুলভাঙার মাঠ। বহু বছর আগে তখন এই অঞ্চলের প্রশাসক ছিলেন মিয়া কাজী। তার আসল নাম ছিল সিরাজউদ্দিন। তিনি চৈতন্যের নাম সংকীর্তনের উপর ফতেয়া জারি করেন। মিয়া কাজীর নির্দেশেই জগাই মাধাই এখানে চৈতন্যদেবের খোল ভেঙে দেন। তখন চৈতন্যদেব তাকে তর্কযুদ্ধে আহ্বান করেন। মিয়া কাজী পরাজিত হন ও চৈতন্যদেবের শিষ্যত্ব গ্রহণ করেন। এখানেই সেই খোল ভাঙা হয়েছিল। চাঁদ কাজীর সমাধি। এই মিয়া কাজী পরে চাঁদ কাজী নামে পরিচিত হন। তিনি চৈতন্যদেবের প্রতি খুব নিষ্ঠাবান ছিলেন। তার মৃত্যু হলে চৈতন্যদেব নিজ হাতে তাকে এখানে সমাধিস্থ করেন ও তার সমাধির ওপরে এই চাঁপা গাছ লাগান। এটিকে বলে গোলক চাঁপা গাছ। এটি প্রায় 500 বছর পুরনো। চৈতন্যদেবের মাসির বাড়ি। শ্রী চন্দ্রশেখর আচার্য বা আচার্য রত্ন, যাকে কখনো কখনো উল্লেখ করা হয়, তিনি ছিলেন ভগবান চৈতন্যের মেসো, অর্থাৎ শচী মাতার বোন সর্বজয়ার স্বামী। পরবর্তীকালে এই চন্দ্রশেখর ভবনকেই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শ্রী চৈতন্য মঠের রূপ দেন। বর্তমানে এই চৈতন্য মঠকেই চৈতন্যদেবের মাসির বাড়ি বলে সবাই চেনে। ভগবান চৈতন্য এখানে চন্দ্রশেখর ভবনে একটি সুন্দর নাটক রচনা করেছিলেন, যা সমস্ত ভক্তদের হৃদয়কে বিমোহিত করেছিল। শ্রী চৈতন্য মঠে যা দেখবেন তা হলো শ্রী রাধা গিরিধারীজি, যিনি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের পূজাযোগ্য দেবতা, গৌর কিশোর দাস বাবাজি মহারাজ ও ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সমাধি, শ্রী শ্যামকুণ্ড, শ্রী রাধাকুণ্ড, গিরিধারী গোবর্ধন এবং সরভুজ গৌরাঙ্গ মূর্তি। তার সঙ্গে সঙ্গে রয়েছে 4টি বৈষ্ণব সম্প্রদায়ের আচার্য দেবের বিগ্রহ। খুব সুন্দর ফুলটা। আর কোথা থেকে এসছো তোমরা? কোথা থেকে? বালুরঘাট। আচ্ছা, বালুরঘাট থেকে এসছো। শিবডোবা। এমনটা বর্ণিত আছে যে সেবার ভগবান শিব চৈতন্যদেবের দর্শন পেতে এখানে আসেন, কিন্তু তার দর্শন না পেয়ে অত্যন্ত ব্যথিত হন। তখন তার চোখের জলে একটি ডোবা তৈরি হয়, একেই বলে শিবডোবা।
শ্রী চৈতন্যের জন্মস্থান। মায়াপুরের সাথে ভক্তি বিনোদ ঠাকুরের নাম জড়িয়ে আছে। নবদ্বীপ যে 9টি দ্বীপ নিয়ে গঠিত, তার মধ্যে অন্তর্দ্বীপে চৈতন্যদেব জন্মগ্রহণ করেন। এই কথাকে প্রমাণ করেন শ্রী ভক্তি বিনোদ ঠাকুর। তিনি এই অন্তর্দ্বীপকে মায়াপুর নাম দেন এবং এই ভূখণ্ডে এই চৈতন্য মন্দির নির্মাণ করেন। বল্লাল ঢিপি, এটি মায়াপুরের একমাত্র প্রত্নতাত্ত্বিক স্থল। 1070 থেকে 1230 খ্রিস্টাব্দ পর্যন্ত সেন বংশ বাংলায় রাজত্ব করেন এবং এই ঢিপির নিচেই বল্লাল সেনের আমলে নির্মিত প্রাসাদ ছিল বলে অনুমান করা হয়। 1982 থেকে 1989 সাল পর্যন্ত প্রত্নতত্ত্ব বিভাগ এটি খনন করেন। বল্লাল ঢিপি প্রায় 400 ফুট প্রশস্ত ও উচ্চতায় 25 থেকে 30 ফুট। উপাদান ইট, চুন আর সুরকি। ঢিপিটি সবুজ ঘাসে মোড়া আর চারিদিক কাঁটা তার দিয়ে ঘেরা রয়েছে। খননের দ্বারা এখানে আবিষ্কৃত হয়েছে বিস্তৃত প্রাঙ্গণের মধ্যে অবস্থিত বৃহদায়তন ইটের ইমারত, যার চারিদিকে ছিল প্রাচীর। সেন বংশের রাজা বল্লাল সেনের নামানুসারে এই ঢিপিটির নামকরণ করা হয়েছিল। জগন্নাথ মন্দির। মায়াপুরের শ্রী জগন্নাথ মন্দিরে আপনারা আসবেন সন্ধ্যার সময়। প্রায় 500 বছর পুরনো এই মন্দির। তখন রাজা ইন্দ্রদম্নের সময় রক্তবাহু নামে অসুর আক্রমণ করে পুরীতে। এতে সবাই ভয় পেয়ে শ্রী জগন্নাথকে জানান। শ্রী জগন্নাথ বলেন, তোমাদের যেখানে খুশি আমায় নিয়ে চলো। 3টি পালকি করে তাঁদেরকে নিয়ে আসা হয়। এতে প্রায় 1 মাস সময় লাগে। এই জগন্নাথ দেব রথে ওঠেন না। এখানকার মুসলিম সম্প্রদায়ের মানুষরাও তাকে ভালোবাসেন। বিকেলের দিকে অনেক মুসলিমরা এসে তার চরণামৃত পান। রথযাত্রার সময় চৈতন্যদেব এসে রথের চাকার ধুলি নিয়ে সিঁদুর দেওয়ার মতো করে সিঁথিতে দেন। এইভাবেই শেষ হলো আমাদের মায়াপুর দর্শন। কাল আমরা নবদ্বীপের জন্য বেরোচ্ছি। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক ও কমেন্ট করতে ভুলবেন না।